দর্শক আমন্ত্রণ সংবাদরাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এসব মরদেহের বিপরীতে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল। বৃহস্পতিবার সিআইডি এ তথ্য নিশ্চিত করে। সিআইডি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি ফরেনসিক ডিএনএ ল্যাবে। এরা হলো ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি, মারিয়াম উম্মে আফিয়া। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পর ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেল শিশু মাহতাব। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় সে। এই নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। এদিন হাসপাতাল জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। এদিকে ঢাকায় পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। হাসান আল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারালেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া। ৭০% দগ্ধ শরীর নিয়ে ৪ দিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে দুপুর ১টা ৫০ তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে হাসপাতালটির পরিচালক। দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা দিতে বুধবার বাংলাদেশে এসে পৌঁছেছেন সিঙ্গাপুর ও ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল। এরই মধ্যে তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার পুরো হাসপাতাল জুড়ে কড়াকড়ি ছিল প্রশাসনের। রোগীদের স্বজন ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না হাসপাতালে। ভর্তি ৪৪ জনের মধ্যে ৩৬ জনই শিশু বলে জানান আবাসিক সার্জন। সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান এই চিকিৎসক। ৩৬ জন শিশু যারা মাইলস্টোন কলেজের স্টুডেন্ট এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার। আমাদের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে। আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন। এদিন হাসপাতালের বাইরে অস্থায়ী বুথে চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় রক্ত সরবরাহে সহযোগিতা করে বিভিন্ন সংগঠন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এখানে যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ। সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। এখন খুব বেশি রক্ত দরকার হচ্ছে না, তবে নেগেটিভ গ্রুপের কিছু রক্ত প্রয়োজন হচ্ছে বলেও জানান স্বেচ্ছাসেবকরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাইয়ে হাসিনার ৩৬ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ বিশ্লেষণ করে গণমাধ্যমটি বলছে, ছাত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে প্রকাশ্যে নির্দেশ দেন শেখ হাসিনা। এমনকি রংপুরে আবু সাইদের ময়নাতদন্ত নিয়ে উচ্চ মহল থেকে হস্তক্ষেপের বিষয়টিও উঠে আসে। রাহেন কবির শুভ্র রিপোর্ট। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশের ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি গোপন ফোনালাপ সম্প্রচার করেছে আল জাজিরা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল জাজিরার তদন্তকারী দলের দাবি, এই অডিও ক্লিপগুলো সরবরাহ করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে থাকা নিজস্ব গোয়েন্দা সদস্যরা। অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। প্রকাশিত প্রতিবেদনে একটি ফোনালাপে 18 জুলাই 2024 তারিখে ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, যেখানে পাবে সেখানেই গুলি করবে।
এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের ক্ষেত্রে কথা চিন্তা করে। এছাড়াও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুরে আবু সাইদের মরদেহ ময়নাতদন্ত করা নিয়েও হস্তক্ষেপ করেন তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। বডি পোস্টমর্টম করা হয়েছে, তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। তবে আল জাজিরাকে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগের এক মুখপাত্র এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। ফোন আলাপের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও নানা ফাঁকফোকর দিয়ে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুদ্ধার ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, বর্তমান সরকারের অনেক উপদেষ্টা লোক দিয়ে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে এই সরকারের মেয়াদ বাড়ানোর কথা বলে গণতন্ত্রের ক্ষতি করাচ্ছেন। এ সময় মব কালচার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করে রেখেছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। গণতন্ত্র বিরোধী সর্বনাশা শক্তি, সেই শক্তির পুনরুত্থান ঘটতে পারে। এই জন্য যা কিছু করা দরকার এই মুহূর্তেই করতে হবে। কিন্তু আমরা শুনি যে সরকারের মধ্যে অনেক উপদেষ্টা রয়েছেন, তারা নাকি প্রলম্বিত করতে চান। এইটা বলে গণতন্ত্রের ক্ষতি করছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা যুক্ত হচ্ছি সুজনের সাথে। সুজন, আপনি দর্শক এই মুহূর্তে সরাসরি ব্রিফ চলছে, সেখানে আমরা চলে যাচ্ছি। সেখানে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে, এগুলোরও কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট, এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। এগুলোর কোনো কিছুরই আমাদের অভাব নেই। সুতরাং এই জায়গাগুলো আপনারা সম্ভব হলে মানুষকে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আর বেশি সময় নষ্ট না করি। তো আমরা যেটা শুরু করছি যে গতকাল থেকে আমাদের বিশেষ করে দুইটা বড় ধরনের ডেভেলপমেন্ট, যেটা ভালোর দিকেই বলি, আছে কিছু খবর আমাদের জন্য, কিছু খারাপ খবরও আছে। খারাপ খবর হচ্ছে গত 24 ঘন্টায় গত 24 ঘন্টায় আমাদের আরো দুজনের মৃত্যুবরণ হয়েছে এবং এই দুইজনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য, আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি। আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর এর বাইরে ক্রিটিক্যাল অবস্থায় আমরা যেটা গতকালকে বলেছিলাম যে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে। কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে, আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। আর বাকি যে 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের 13 জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি। তো সোফার আমাদের কাছে নতুন ইনফরমেশন বলতে এগুলোই ছিল। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা তার অবশ্যই সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, আজকেও। আপনারা জানেন যে আমরা এই পুরা প্রক্রিয়াতে, পুরা ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টিডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি এবং আমরা প্রতিদিনের মতো আজকে সকালেও সেই মাল্টিডিসিপ্লিনারি বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে।
বসার পরে বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল, ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো একসঙ্গে বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে আমরা আজকে সম্পাদন করেছি। ডিসিপ্লিনারি বোর্ডে কারা কারা আছে? এবং এখানে একটু কথা এসছে যে ভারত থেকে চিকিৎসক এসছেন, চায়না থেকে চিকিৎসক এসছেন, সিঙ্গাপুরে তো আছেনই, সিঙ্গাপুরের জন্য আগে আসছেন। এই বিষয়টা যদি পুরো একটু বলেন, কোন কোন দেশের চিকিৎসকরা এখানে? আমরা ইতিমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস পেয়েছি। অনেক মানুষ, ইভেন আমাদের বাংলাদেশের যারা স্পেশালিস্ট আছে, আমেরিকাতে আছে, ইউকেতে আছে, তারাও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং এই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো যে আমাদের এই বাচ্চাদের সুস্থ করবার জন্য, তাদের একটু ভালো চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতাকে আমরা যেটা বলে থাকি ডক্টরস উইদাউট বর্ডার, হ্যাঁ, ডক্টরসদের জন্য কিন্তু সারা পৃথিবী উন্মুক্ত। তারা কোন দেশের কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু আমরা দেখি না। আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান, কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। সবার পরামর্শটাকেই আমরা বাচ্চাদের জন্য যেটা পজিটিভ হচ্ছে সেটাকে আমরা সানন্দ চিত্তে গ্রহণ করছি। এবং এখানে আমাদের দেশের আমরা যারা এক্সপার্ট আছি, তারা এই মত বিনিময় করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই বা আমাদের মধ্যে কোনো ধরনের কোনো দ্বিমত নাই। আমরা যা কিছু করার চেষ্টা করছি সবকিছুই আমাদের এই বাচ্চাদের ভালোর জন্য। এখানে আমাদের মধ্যে কোনো ধরনের অন্য কোনো কনফিউশন নাই। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ABM খায়রুল হককে আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে গত 27 অগস্ট তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। এছাড়া 25 অগস্ট খায়রুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। মামলায় সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই রাজুক থেকে প্লট বরাদ্দ নেননি, বরং তার কার্যালয়ের ভিভিআইপিদের গাড়ির চালকের জন্য রাজধানীর ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লটের ব্যবস্থা করেন। এমন তথ্য উঠে এসেছে দুদকের অভিযানে। এদিকে সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের তথ্য চেয়ে রাজুক NBR গৃহায়নে চিঠি দিয়েছে দুদক। বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে থাকছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই প্লট বরাদ্দ দেননি, তার কার্যালয়ের গাড়ি চালকদের জন্য রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কার্যালয়ে অভিযান চালিয়ে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদক। সেখানে জানা যায় অসামান্য অবদানের স্বীকৃতি কোটায় সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে যুক্ত মোট 15 গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রের জন্য তাদের কি অবদান তা নথিপত্রে স্পষ্ট নয় বলেও জানিয়েছে দুদক। প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। তারা অসামান্য অবদান রেখেছেন এরকম কারো বিষয় তো আমাদের নজরে এলো না। কোন কোন বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়েছে এটা আমাদের অনুসন্ধান দল প্রতিবেদন যখন দাখিল করবেন তখন আমরা আপনাদেরকে আরও তথ্য দিতে পারব। প্লট বরাদ্দের তালিকায় আরও রয়েছে 45 জন ব্যবসায়ী, 2 জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার মানুষ। তবে তাদের সবাই কিভাবে এই কোটার আওতায় এলেন সেটিও এখন প্রশ্নবিদ্ধ। এদিকে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের অবৈধভাবে প্লট নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে 25 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 31 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।